লকেটটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে ছুটে যায় উদয়। প্রতিজ্ঞা তখন ঘরেই ছিল। প্রতিজ্ঞা, এই লকেটটা তোমার? আমি বাথরুম থেকে কুড়িয়ে পেলাম এইমাত্র। কাপা কাপা গলায়, হ্যাঁ আমার, তোমার লকেট। কিন্তু আমি আগে কখনো এই লকেট দেখলাম না তোমার কাছে। লকেটটা হাতে নিয়ে পরখ করতে লাগল প্রতিজ্ঞা। নিজের দৃষ্টি না থাকলে তার স্বামী যে ঘাবড়ে আছে ঠিক বুঝতে পারল না। এটা আমার লকেট না। প্রতিজ্ঞার কথা শুনে আবারও চমকে উঠল উদয়। কি বললে তুমি? তোমার লকেট না? একটু আগে তবে যে নিজের মুখেই স্বীকার করলে। হ্যাঁ, আমি একটু আগে নিজের মুখেই স্বীকার করেছি, কিন্তু হাতে নেবার পরে মনে হলো এটা আমার নয়। তুমি সত্যি বলছো তো? কি আজব, আমি তোমাকে মিথ্যা কেন বলতে যাব? আর তোমাকে যথেষ্ট উদ্বিগ্ন মনে হচ্ছে। আমার সাংঘাতিক কিছু কি ঘটেছে? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। যদি না হতো এইভাবে ছুটে আসতে না। আমি অন্ধ হতে পারি, কিন্তু আমার অন্যান্য ইন্দ্রিয় কিন্তু অচল নয় উদয়। আরে সত্যি বলছি, সেরকম সিরিয়াস কিছু না। আচ্ছা, যদি বলি হ্যাঁ লকেটটা আমার, তখন? কিছু একটা ভেবে পাল্টা প্রশ্ন, তুমি কি মজা করছো আমার সাথে? দেখো, তোমার কথার মানে কিন্তু বুঝতে পারছি না আমি। বিস্মিত কণ্ঠে, কে কার সাথে মজা করছে সে তো সময় বলবে। ঈষৎ হেসে কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল প্রতিজ্ঞা। উদয় লকেটটা হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। প্রতিজ্ঞা কি বলে গেল মাথায় ঢুকল না তার। সে সত্যি বলছে না মিথ্যা বলছে এইমাত্র সৃষ্টিকর্তা আর সে নিজেই ভালো জানে। একটু পরেই একটা ফোন কল এলো উদয়ের কাছে, কোনো ক্লায়েন্টের নাম্বার। হ্যালো, হ্যাঁ বলুন। না, সরি, 20,000-এর নিচে নামতে পারব না। না, 15,000-এ হবে না। আপনি 20,000-এ রাজি থাকলে লক করব, নয়তো আমার অন্য কাউকে খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, রাত 12টার সময় ঠিক যে জায়গাতে বলেছি সেখানে উপস্থিত থাকবেন। আমি আপনাকে নিজে গিয়ে নিয়ে আসব। আর কিভাবে কি করতে হবে নিশ্চয়ই জানা আছে। ওকে ওকে, চলে আসবেন। গুড বাই। রাতে দেখা হচ্ছে। টেক কেয়ার। ফোনটা রেখে আনন্দে মনটা নেচে উঠল উদয়ের। ফাইনালি 20,000 টাকা ম্যানেজ হল। এভাবে প্রতিদিন 20,000 করে টাকা আসতে থাকলে লাখপতি হতে খুব সময় লাগবে না তার। উদয় ভাবছে কয়েকদিন পরে রেট আরও কিছুটা বাড়িয়ে দেবে, তবে সেটা এখনই নয়। সব ঠিক আছে, কিন্তু লকেটটার কথা মনে করতেই মনটা খচখচ করে ওঠে উদয়ের। আচ্ছা সত্যি লকেটটা প্রতিজ্ঞার নয় তো? কিন্তু সেটা কি করেই বা হবে? উদিতা মারা গেছে আজ থেকে 15 বছর আগে, আর যদি বেঁচেও থাকে সে তো আর প্রতিজ্ঞার মতো জন্মান্ধ ছিল না। প্রতিজ্ঞা জন্মান্ধ, জন্ম থেকেই দৃষ্টিশক্তি নেই তার। তাই এই লকেটের ব্যাপারটা নিয়ে অযথা সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। বিশেষ করে প্রতিজ্ঞাকে নিয়ে তো নয়ই। উদিতার কথা ভেবে প্রতিজ্ঞার প্রতি দুর্বল হয়ে পড়লে সেটা উদয়ের অর্থ উপার্জনের পথে বাধা সৃষ্টি করবে। তাছাড়া আর কিছু নয়। তাই ইমোশনকে পাশে সরিয়ে রেখে নিজের কাজের দিকে পুরোপুরি মনোযোগ দিতে হবে উদয়ের। নিজের লক্ষ্য ভুলে যাওয়া চলবে না কিছুতেই। রাতের বেলা, তখন 12টা বেজেছে। আবার একটা নতুন রাত, আবার নতুন কোনো ক্লায়েন্ট, নতুন করে আরও একটা প্রতারণা। লোকটাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকল উদয়, তারপর নিজের সোফায় গিয়ে বসল। এদিকে সেই ভদ্রলোক বিছানায় প্রতিজ্ঞার সাথে। প্রতিজ্ঞার অস্ফুট চিৎকারের শব্দ উদয়ের কানে এসে ধাক্কা দিচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল আরও অনেকটা সময় বাকি আছে। সেটুকু সময় অপেক্ষা করতে হবে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে উদয়। চরম অনিচ্ছা সত্ত্বেও তার চোখ বারবার নিজের স্ত্রী আর এক পরপুরুষের অন্তরঙ্গ দৃশ্যের দিকে যাচ্ছে। পরক্ষণেই নিজের ঘাড়টা ঘুরিয়ে চোখ জোড়া বন্ধ করে দেয়, যদিও অন্ধকার ঘরের ভেতরে কোনো কিছুই সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। একটু পরে লোকটা তার কাজ সমাপ্ত করে বিছানা ছেড়ে উঠে পড়ল, সমস্ত পোশাক পরে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। উদয়ও গেল তার সাথে। টাকা পয়সার হিসেব চুকিয়ে আবারও রুমের ভেতরে এসে ঢুকল। লাইটটা অন করতেই হকচকিয়ে উঠল। প্রতিজ্ঞা এখনও তার শাড়িটা গুছিয়ে উঠতে পারেনি। ওর শরীরের পেছনের অংশ লাইটের আলোর সামনে জ্বলজ্বল করে উঠল। সরি সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা আমি বাইরে গিয়ে দাঁড়াই, তুমি কাপড়টা পরে নাও। আমি তোমার স্ত্রী উদয়, আর এটা কোনো ব্যাপার না। তোমায় বাইরে যেতে হবে না। না, ঠিক আছে, আমি বরং বাইরে গিয়ে অপেক্ষা করি। উদয় কিছুতেই প্রতিজ্ঞাকে এই অবস্থায় দেখতে চায় না, কারণ সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আর মানুষের মন কখন পরিবর্তন হয় সে নিজেও বুঝতে পারে না কখনো কখনো। উদিতার কথা ভেবে অনেক কষ্টে নিজের শারীরিক তাড়নাকে চাপা দিয়ে রেখেছে উদয়। প্রতিজ্ঞাকে এই অবস্থায় দেখে ওর সাথে অন্তরঙ্গ হবার ইচ্ছা জাগ্রত হোক সেটা সে কখনোই চায় না, তাই এত সতর্কতা। এদিকে প্রতিজ্ঞা ওর এই আচরণে বড় অবাক হচ্ছে। তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো যেন কিছুই হয়নি আমাদের ভেতরে।
এটা কোনো ইস্যু হলো বড্ড ছেলেমানুষি করছো না মানে? কথাটা শেষ না হতেই উদয়ের চোখ জোড়া প্রতিজ্ঞার ঘাড় বরাবর পড়ল। ঘাড়ের একটু নিচে বাম পাশে একটা কাটা দাগ স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। এই দাগের সাথে বহুদিনের পরিচিত উদয়। কারণ উদিতার ঘাড়েও হুবহু একই রকম একটা কাটা দাগ ছিল। আর দাগটার সৃষ্টি উদয়ের জন্যই হয়েছিল। ছোটবেলায় স্কেল নিয়ে খেলা করার সময় তার ধারালো অংশের আঘাতে উদিতার ঘাড়ের একটা জায়গা কেটে যায়, তবে বাম পাশ না ডান পাশ ঠিক স্মরণে নেই তার। এই ঘটনার জন্য স্যারের হাতে মারও খেতে হয়েছিল তাকে, সেই স্মৃতি আজও ভুলতে পারেনি উদয়। কিন্তু প্রতিজ্ঞার ঘাড়ে এই দাগ এলো কী করে? মাথাটা ভনভন করে ঘুরতে থাকে তার। না, আর চুপ নয়, প্রতিজ্ঞাকে এই দাগের ব্যাপারে জিজ্ঞেস না করলেই নয়। তোমার ঘাড়ে এই দাগটা এলো কী করে প্রতিজ্ঞা? কোনো দাগ? আর কিসের দাগ? সমস্ত বাধা ভেঙে উদয় ছুটে গেল প্রতিজ্ঞার কাছে, তারপর ওর নগ্ন পিঠে হাতটা বুলিয়ে দাগের কাছে নিয়ে যায়। এই যে এই দাগটা। ওহো, এই দাগ। আর বলো না, দাগটা খুব একটা পুরনো নয়। বছর ৫ আগে বাসার সিঁড়ি দিয়ে পড়ে ছুরির সাথে আঘাত পেয়েছিলাম, ভুলবশত মাই ফ্লোরে ফেলে রেখেছিল ছুরিটা। না তুমি মিথ্যা বলছো আমায়, মিথ্যা বলছো তুমি। হোয়াট ননসেন্স উদয়, কি হয়েছে তোমার বলো তো? আমি তোমাকে মিথ্যে কেন বলবো? আর একটা সামান্য দাগ নিয়ে মিথ্যে বলে কী লাভ আমার? না, আমি সেটা বুঝাতে চাইনি, সরি। এক্সট্রিমলি সরি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, আমারও বড্ড ঘুম পাচ্ছে। আর মাথা থেকে উল্টোপাল্টা চিন্তাগুলো ঝেড়ে ফেলো প্লিজ। প্রতিজ্ঞা একটু পরেই ঘুমিয়ে পড়ল, কিন্তু উদয়ের ঘুম আসছে না চোখে। আর কি করেই বা আসবে? এক অদ্ভুত গোলকধাঁধার ভেতরে পড়ে গেল সে, যা আগে কখনো চিন্তাও করতে পারেনি। কিন্তু এভাবে অন্ধকারের ভেতরে পড়ে থাকলে চলবে না তাকে। প্রতিজ্ঞা সত্যি বলছে না মিথ্যা বলছে সেই ভালো জানে, আর ওর কথা শুনে একবারও মনে হচ্ছে না যে ও মিথ্যে বলছে। দাগের ঘটনাটা কাকতালীয় হতে পারে, কিন্তু লকেটটা, লকেটের ব্যাপারটা, দুটো ঘটনা একসাথে কাকতালীয় কি করে হয়? না, রাতটা ভালো ভালো কাটুক একবার। আগামীকাল সকালেই বেরিয়ে পড়তে হবে উদিতার বাসার খোঁজে তথা ওর পরিবারের লোকদের খোঁজে। ১৫ বছর আগে উদিতা এবং ওর পরিবার হারিয়ে গিয়েছিল উদয়ের জীবন থেকে। উদিতা বেঁচে আছে না মরে গেছে সত্যি? বেঁচে থাকলেও এখন কোথায় আছে? আর মরে গিয়ে থাকলে কিভাবে মৃত্যু হয়েছিল? সমস্ত কিছু আজকে আবারও সময় হয়েছে তাদের সম্মুখীন হবার, আসল সত্যিটা খুঁজে বের করার। আর সেটা যে কোনো মূল্যে। গল্পের নাম বিশ্বাসঘাতক। এটা গল্পের ৩য় পর্ব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।